আপনারা জানেন পুরো পৃথিবীতে যুদ্ধের দামামা বাজছে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বোমা হামলা হয়েছে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য ইরানের পক্ষ থেকে। এবং গত একদিন দেড় দিনে ইরানের উপরে 200টি বোমারু বিমানে করে 500টি স্থাপনায় নির্বিচারে অমানবিক বোমাবর্ষণ করা হয়েছে। মর্টার শেল এবং বোমা, নানান রকমের বোমা বর্ষণ করে পুরা ইরানকে তছনছ করে দিয়েছে। একটু আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা হয়েছে। এই যে আলী খোমেনির যুগ, এই যুগ তিনি গত 36 বছর থেকে 36 ইয়ার্স তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে তিনি 8 বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইরাক এবং ইরান যুদ্ধ যখন হয় তখন আলী খোমেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা, অর্থাৎ তাদের ক্লারিক ধর্মগুরু যেটাকেই বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে 1979 সাল থেকে 89 সাল থেকে আজকে পর্যন্ত এই 36 বছর তিনি ইরানকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ নেতা হিসেবে। তার আগে রুহুল্লাহ খোমেনি ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। 1979 সালে রেজা শাহ পাহলভিকে বিতাড়িত করে একটি গণ আন্দোলনের মাধ্যমে এই খোমেনি তার দলবল নিয়ে তিনি ফ্রান্স থেকে প্রবাসী জীবনযাপন থেকে এসে ইরানে তারা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়ে সফল হন। তিনি নেতৃত্ব দেননি, বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছেন। সফল হওয়ার পরে তারা এসছেন। আসার পর প্রথমে এই রুহুল্লাহ খোমেনি তাদের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর দ্বিতীয় নেতা হিসেবে তিনি আসেন। তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন, যেমনটা আমি বলছিলাম। তার মানে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা হিসেবে 36 এবং 8 কত বছর হলো হিসেব করে দেখেন। এই লম্বা সময়টা তিনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন। তার সফলতা এবং তার ব্যর্থতা আমরা হিসাব করব পরে। প্রথমে যে কথাটি বলতে চাই, তার এই নেতৃত্বের সময়ে এমন একটা সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, যখন ইসরায়েলের কাছে প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে প্যালেস্টাইনি জনগোষ্ঠী। যার কারণে একমাত্র মুসলিম নেতা হিসেবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের যত সব অন্যায় অবিচার আছে। কিন্তু তার একদিকে যেমন এটা হিজবুল্লাহ এবং আরও কিছু জঙ্গি সংগঠন তারা কিন্তু তৈরি করেছেন। এই জঙ্গি সংগঠনগুলোর কারণে এই জঙ্গি সংগঠনগুলোর কারণেই এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কোনো শান্তি চুক্তি কখনো কার্যকর হয়নি। কারণ ইয়াসির আরাফাত যখন বেঁচে ছিলেন, তারা কিন্তু বেশ কিছু আলোচনা মাধ্যমে একটা স্থিতিশীল প্যালেস্টাইন এবং ইসরায়েল 2 স্টেট সলিউশনে খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু এই লেবানন এবং ইয়েমেন এবং আরেকটি রাষ্ট্র সিরিয়া বেজ, যেই সব হিজবুল্লাহ এবং আরেকটি গ্রুপ আছে হামাস, এই গ্রুপগুলোর কারণে আর সেই শান্তি চুক্তিটি বাস্তবায়িত হয়নি। যদিও এদেরকে বলছি, ইসরায়েলও কিন্তু এর সাথে কম দায়ী ছিল না। এর ফলে কি হয়েছে যে আয়াতুল্লাহ আলী খোমেনি দায়িত্ব নিয়েছেন, যেটা যে তারা মুসলমানের পক্ষে দাঁড়াবেন। পৃথিবীর যেখানেই মুসলমানদের সমস্যা হয়েছে তারা কিন্তু সেখানেই গিয়েছে। এটা যেমন একদিক, আরেকটা দিক হচ্ছে ইরান হচ্ছে শিয়া একটি কান্ট্রি, যার কারণে এই সুন্নি রাষ্ট্রের সাথে তাদের একটা বিবাদ লেগেছিল। বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান,
যেই রাষ্ট্রসমূহ আছে এদের সাথে ইরানের সম্পর্ক কখনো ভালো ছিল না। এই ভালো না থাকার পিছনের আরেকটি কারণ হচ্ছে এই বলয়টা ছিল আমেরিকামুখী, আর ইরান ছিল আমেরিকার বিরুদ্ধে, যার কারণে এই ইরানকে শায়েস্তা করার জন্য মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে আমেরিকা তাদের ঘাঁটি স্থাপন করেছে এবং বহুবার এই খামেনিকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, এবং একবার তার কিন্তু একটি হাত কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে, তার একটি হাত প্যারালাইজড, কারণ তাকে অ্যাসাসিনেশনের চেষ্টার ফলে তিনি পরবর্তীতে তার একটি হাত হারাইয়া ফেলেন। তাহলে এই খোমেনির যে সময়, সুদীর্ঘ সময় থেকে 36 বছর আর 8 বছর, কত 8 আর 6, 36 আর 8, 36 আর 8 হলো 42 বছর প্রায়। এই যে 44 বছর থেকে তিনি ইরানের হয় প্রেসিডেন্ট ছিলেন, না হয় সর্বোচ্চ নেতা ছিলেন। এর আগেও 79 সাল থেকেই তিনি কিন্তু প্রভাবশালী নেতা হিসেবেই ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি ইরানকে কোথায় নিয়ে গেছেন? ইরানকে অর্থনৈতিকভাবে বলতে গেলে তার অর্জন অনেকটা শূন্য, কারণ আন্তর্জাতিক মহলে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আমেরিকার যে একাচ্ছত্ব আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তিনি প্রায় সবসময় স্যাংশনে, আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি ছিলেন। এই স্যাংশনে থাকার কারণে তিনি তার তেল বিক্রি করতে পারেন নাই। ইরান কিন্তু পৃথিবীর প্রায় দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সেই হিসাবে ইরানের যদি ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র। এখন সিরিয়া, লেবানন এবং আরেকটি দেশ আছে ইয়েমেন, এই 3টি দেশকে বাদ দিলে ইরানের চাইতে গরিব আর কোনো দেশ মিডল ইস্টে নেই। কেন নেই? যেহেতু তেল বিক্রি করতে পারেনি, বহির্বিশ্বের সাথে বাণিজ্য করতে পারেনি, ফলে ইরান কিন্তু অন্তর্মুখী হয়ে নিজের সম্পদ, নিজের জনগণকেই যতটুক পেরেছে কাজে লাগিয়েছে, কিন্তু সেটা সর্বোচ্চ জায়গায় যেতে পারেনি। ধর্মীয় শাসন, অনুশাসন খুব শক্তিশালী হওয়ার কারণে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা ছিল। আপনারা জানেন রেজা শাহ পাহলভি অথবা মোসাদ্দেকেরা যখন ছিল, ইরান ছিল একটা প্রগ্রেসিভ রাষ্ট্র। প্রগ্রেসিভ রাষ্ট্র কীরকম? আপনি যদি দেখেন যে 5000 বছরের ইতিহাস, একমাত্র হালাকু খানেরা ইরান একবার দখল করেছিল অল্প কিছু বছরের জন্য। ওই সময়টাকে বাদ দিলে 5000 বছরে ইরানকে কেউ দখল করতে পারেনি। আপনারা জানেন ওসমানীয় খেলাফত যখন ছিল, এই পূর্ব ইউরোপের প্রায় সবগুলা দেশ এই অটোমান এম্পায়ারের রাজত্বের অধীনে ছিল, অটোমান এম্পায়ার বা ওসমানী খেলাফতের অধীনে ছিল, এবং সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার হইতে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে এই ওসমানীয় খেলাফতের অংশ ছিল, ইসরায়েল, প্যালেস্টাইন সহ। পরবর্তীতে কি হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে অটোমান এম্পায়ারের এই সাম্রাজ্য চলে যায়। এই সাম্রাজ্য চলে যাওয়ার পরও এই অটোমান সাম্রাজ্য কোনোদিন ইরানকে দখল করতে পারেনি। তার মানে এটা বোঝেন যে এই টার্কির যে সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্যের এত চারদিকে এত দখল, কিন্তু ইরানকে তারা কখনো দখল করতে পারেনি। তার মানে হচ্ছে সভ্যতার ইতিহাসে 5000 বছরের যদি আপনি একটু খতিয়ান দেখেন, দেখবেন এই ইরান বাঘের মতো ছিল। সেই বাঘের মতো দেশ, সেই সভ্যতার ধারাবাহিক দেশ, সেই ধনী দেশ এখন ইরানের মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি, এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এখন ধর্ম বিক্রি করলে তো হবে না, আপনাকে মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতা সবকিছুকে কিন্তু মেনটেন করতে হবে। ইরান একদিকে, আরেকদিকে দেখেন 1970, 71, 72, 73, 74 এবং 75 এই 5 বছরের ভিতরে বাহরাইন, কাতার, তারপরে আপনার এই দুবাই, সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রগুলা ব্রিটেন ছেড়ে দিয়ে আসে, কারণ এদের অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। সেই রাষ্ট্রগুলা দেখেন সৌদি আরব সহ, যদি আপনি দেখেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলো আমেরিকার সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে এখন পৃথিবীতে খুব শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছে। অর্থাৎ ইরান শুধু অস্ত্রের দিকে লক্ষ্য দিয়েছে আর ধর্মীয় মূল্যবোধকে তাদের মতো করে প্রিজার্ভ করতে চেয়েছে, কিন্তু পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি,
সংযুক্ত আরব আমিরাত, এটা কিন্তু এখন পুরা বিশ্বে অর্থনীতির লিডিং পর্যায়ে আছে। তাহলে দেখেন তাদের মানুষের জীবন আর ওদের মানুষের জীবন, এই দুইটাকে যদি কম্পেয়ার করেন, আপনাকে এখন নিজেকে ক্রিটিক হিসেবে বাইর করে দেখতে হবে আসলে আয়াতুল্লাহ আলী খমিনি, তিনি আলী খামেনি কতটা করেছেন, কি করেছেন, আসলে তিনি এই জাতির ইতিহাসে কতটা বীর আর কতটা বিলেন, সেটা আমি নয়, আপনারাই ঠিক করবেন। দ্বিতীয়ত, আমি এখনো বিশ্বাস করি না আলী খামেনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছে, এটি তাদের মনোবল ধ্বংস করার জন্য হলেও হতে পারে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলী খামেনি এখনো বেঁচে আছেন। তিনি যদি বেঁচে থাকেন তাহলে তো আছেনই, তবে কদিন আগ থেকে আমরা দেখেছি আলী খমিনি নাই শুধু, আরও অনেককেই, কাসেম সোলেমানি একজন প্রেসিডেন্ট, এইরকমভাবে অনেককেই কিন্তু হত্যা করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান, তাদের রিপাবলিকান গার্ডের প্রধান, এইরকমভাবে অনেককেই ইসরায়েল গুপ্ত হত্যা করেছে। এই গুপ্ত হত্যার পর, এই হত্যাকাণ্ডের পর আস্তে আস্তে কিন্তু বিষয়গুলা খুব ক্লোজলি মনিটর করা হচ্ছিল যে খামেনি এখনো বেঁচে আছেন কিনা। এবং অনেক লোক বলছেন, অনেক অভিজ্ঞ মানুষ বলছেন খামেনি হয়তো আরো আগেও মারা যেয়ে থাকতে পারেন, কিন্তু এখন তারা বলছেন আসলেই খামেনি ইজ ডেড। তো খামেনি যদি ডেড হয়, তাহলে ওদের যে রিপাবলিকান যে মানে যে গার্ড আছে, ওই গার্ডের প্রধান যিনি, তাকে কিন্তু অলরেডি খামেনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে অলরেডি ঘোষণা দিয়েছেন আরো কয়েকদিন আগে। তো তিনি দায়িত্ব নেবেন, কিন্তু কোন ইরানের দায়িত্ব নেবেন? ইরান কোথায় যাচ্ছে? ইরানের মানুষের জীবন কোথায় যাচ্ছে? আগামী কত বছর ইরানের তেল আমেরিকার দিকে যাবে, মধ্যপ্রাচ্যের দিকে যাবে, অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে, আর সেখান থেকে টাকা নেবে আমেরিকা, সেটা আমরা জানি না। পৃথিবী এমন একটা পর্যায়ে এখন আছে, বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের মানুষের কাছে 1991 সালে যখন 90-এর দশকে যখন ইরাক এবং আমেরিকার যুদ্ধ হয় সাদ্দামের সাথে, তখন আমরা অনেকেই জানতাম যে সাদ্দামের কাছে আসলে কিছুই নেই। মূলত আমেরিকা এই সাদ্দামের এই তেল আস্তে আস্তে ইরাক শেষ করে ইরানের দিকে যাবে, এই মধ্যপ্রাচ্যটা ইসরায়েলকে দিয়ে একটা বড় রাষ্ট্র এখানে তৈরি হবে। সিরিয়া, লেবানন, জর্ডান, এইসব রাষ্ট্রের অস্তিত্ব বিলীন করে দিয়ে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা চলছে। এই মধ্যপ্রাচ্যটাকে তারা প্রমিস ল্যান্ড হিসেবে দখল করতে চাচ্ছে। তার ধারাবাহিকতায় প্রথম ইরাকের উপরে আঘাত এসেছিল। আমরা বুঝেছিলাম আসলে ইরাকের কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু নেই, কিন্তু আমেরিকার সাথে তারপরেও তারা যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন নতুন নতুন কথা, যে আমার ক্ষেপণাস্ত্র আছে, অমুক জায়গায় মারবো, তমুক জায়গায় মারবো, আমেরিকা উড়াই দিব, সৌদি আরব উড়াই দিব, কিন্তু আসলে কিছুই উড়াইতে পারেন নাই। অথচ বাংলাদেশের গ্রামে গঞ্জে, হাটে, মাঠে, ঘাটে সব মানুষের চরম বিশ্বাস ছিল যে ইরাক জিতবে, আমেরিকা হারবে। কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি। কেন করিনি? কারণ আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান আপনাকে ধর্মন্ধ করে না, আপনাকে ভাবতে শেখায়। আমার এক চাচা আমাকে বলছিলেন, সে 90-এর দশকে, আমি তখন ম্যাট্রিকের ছাত্র বা 9 বা 10 পড়ি, তো তিনি বলছিলেন যে বাবারে, তোমাদের ইমানে দুর্বলতা আছে। এই ইরাকে হজরত আলীর মাজার, বরফির আব্দুল কাদের জিলানির মাজার, এখানে আমেরিকার কোনো বোমা ফুটবে না, কোনো কাজে হবে না, এখানে তারা পরাজিত হবে। এই ঘটনা নিয়ে যাচ্ছে। আসলে এখন যেটা হচ্ছে, সবাই এটাকে যুদ্ধ বলছে বটে, কিন্তু আসলে ইরানের জন্য এটা একটা অস্তিত্বের সংগ্রাম। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তো যুদ্ধ হয় না, এটা তো একটা ভারসাম্যটা, সামরিক ভারসাম্যে বা সমর খাতে বাজেটের হিসাবে ইরান আর যুক্তরাষ্ট্রের কোনো তুলনাই হয়। ফলে 2020 থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। আসলে 2020-এ সোলেমানি মারা যান, আপনার খেয়াল আছে, ওইটাই ছিল আসলে একটা ওদের উপর আক্রমণের সূচনা। এখন যেটা হলো, আজকে যেটা হলো, এটা হলো ইরানের রাজনৈতিক এবং সামরিক কমান্ড প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে। আলী খামেনি মারা গেছেন, ওনার উপদেষ্টা মারা গেছেন, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছেন, সেনাপতি মারা গেছেন, রিপাবলিকান গার্ডের চিফ কেউ মারা হয়েছে, মোহাম্মদ পাকপোর। এবং আমি এখানে উল্লেখ করতে চাই, এই যে মোহাম্মদ পাকপোর, উনি ছিলেন কিন্তু
আইএস দমনে প্রধান ব্যক্তি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ওনাকে টার্গেট করলো, এর মানে হলো আইএস এর সাথে এদের সম্পর্কটাও কিন্তু বোঝা যায় পরোক্ষভাবে। যিনি মধ্যপ্রাচ্যকে, সিরিয়া ইরাককে আইএস মুক্ত করলেন, তাকে কিন্তু মারা হয়। শুধু আলী খমেনির ব্যাপারটা সারা পৃথিবী জানছে, কিন্তু যুক্তরাষ্ট্র আসলে ওদের পুরো মিলিটারি কমান্ডই ধ্বংস করে দিয়েছে। ফলে ইরান এখন যেটা করছে, সে যুদ্ধটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে দিতে যাচ্ছে, এছাড়া তার উপায় নেই। সে যেটা বোঝাতে চায় যে আমি যেহেতু পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, নিরাপত্তাহীন হয়ে পড়েছি, তাহলে তোমরা আর নিরাপদ থাকবে কেন? তাহলে তোমরাই বরং এই অঞ্চলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মুখোমুখি হও, যুক্তরাষ্ট্রকে বল। এখন আসলে এই পর্যায়ে রয়েছে, এবং আমি বলবো ইরান একটা গণ লাইনে চলে গেছে। মানে আপনি দেখবেন যে খামেনির মৃত্যুর পর পুরো ইরান জুড়ে বিক্ষোভ হচ্ছে। মানে ওরা মানুষকে জাগিয়ে তুলে মানে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করেছে। আহ, অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রিজিম চেঞ্জ করা ইরানের, যেমনটা আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি, সেটি সম্ভব নয়। তার কারণ ভেনেজুয়েলা আর ইরানের বিষয়টি এক নয়। যেমন আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান, মানে ইউএস বেসড যেটি থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উলম্যান বলছেন যে, আমি যদি আপনাকে একটু তার মন্তব্যটা পড়ে শোনাই, যে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক ভুল করেছে এবং আহ তার যে শীর্ষ নেতৃত্ব নির্মূল করার যে কৌশল, এটি বিপরীত হতে পারে। কারণ ইরানে ইসলামী শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই নতি স্বীকার করবে না। এটি তার মন্তব্য, মানে আপনি তার সঙ্গে একমত পোষণ করেন কিনা? আমি পুরোপুরি একমত যে যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করে একটা বড় ভুল করেছে। যুক্তরাষ্ট্র আসলে ইরানের বা পারস্য সভ্যতার বা শিয়া ধর্মতত্ত্বের ইতিহাস সম্পর্কে আমি বলবো জানা বোঝার এরকম একটা ঘাটতি কেন যুক্তরাষ্ট্রের, এটা বিস্ময়কর। কারণ খামেনির হাতে প্রচুর ইরানি মারা গেছে। খামেনি একজন কর্তৃত্বপরায়ণ শাসক ছিলেন, কিন্তু ওনাকে হত্যার মধ্য দিয়ে ওনাকে শহীদি মর্যাদা দেওয়া হচ্ছে। ইরানিরা এখন মানে ওনার কোনো সমালোচনা শুনতে চাইবে না। ওনার যে এই যে শহীদি আত্মদান, ওরা এটাকে অনুসরণ করবে এবং এটার জন্য মাতম করে পুরো ইরান এখন প্রায় ঐক্যবদ্ধ হয়ে যাবে খামেনির এই আত্মদানের পরে বা ওনাকে হত্যার পরে। যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি বলবো খামেনিকে হত্যাটাই এই যুদ্ধে বড় ভুল হলো আর কি। কিন্তু মীর জাফররা তো দেশে দেশে থাকে। আহ মা- আহ, শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি, আম, সাবেক সম্রাট বা শাসকের সন্তান আমরা বলতে পারি, যিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সম্ভবত রয়েছেন। তিনি তো ওত পেতে আছেন এবং যুক্তরাষ্ট্রে বা ট্রাম্পের সেই ধরনের চিন্তা ভাবনা রয়েছে যে রেজা শাহ পাহলভিকে নিয়ে এসে তাকে ক্ষমতায় বসিয়ে হ্যাঁ, দেবে, এবং তার বেশ কিছু অনুসারীও সেখানে রয়েছে। তার যুক্তরাষ্ট্রের মানে কিছু কমন লক্ষ্য আছে, কিছু ডিফারেন্ট লক্ষ্য আছে। ইসরায়েলের লক্ষ্য আমি বলবো এখানে একটা গ্রেটার ইসরায়েল মধ্যপ্রাচ্যে গড়ে তোলা। সেই জন্য ইরান তাদের একটা প্রতিপক্ষ, ইরানকে ওরা ধ্বংস করতে চায়। আর যুক্তরাষ্ট্র চায় এখানে একটা নতজানু সরকার বসাতে এবং দেশটার উপর কর্তৃত্ব নিতে। চীনের জন্য একটা জ্বালানি নিরাপত্তা বিঘ্ন করতে চায় ওরা। এদের আবার একটা কমন ইয়ে হলো যে পাহলভির সাথে এদের যে সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, ওরা পাহলভিকে একটা এখানে বসাতে চায় বা দেশটাকে বিভক্ত করতে চায়। কিন্তু আমার মনে হয় এটা খুব কঠিন। ইরান ভেনেজুয়েলা নয়, ইরান এবং আফগানিস্তান নয়, প্রত্যেকটা দেশের তো একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। ইরান গৃহযুদ্ধ হবে, কিন্তু ইরানে ভিন্ন রেজিম বসানো অত্যন্ত কঠিন হবে আর কি। কিন্তু ইসরায়েলের লক্ষ্য অনেকখানি পূরণ হয়েছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য অনেকখানি পূরণ হয়েছে। কারণ ওরা খামেনিকে মেরে ফেলতে পেরেছে, আর হলো মিলিটারি কমান্ড অনেকখানি ধ্বংস করে ফেলতে পেরেছে। এবং আপনি খেয়াল করবেন যে ইসরায়েল আবারও প্রমাণ করলো যে ইরানের যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তারা হত্যা করতে সক্ষম। মানে এটা যুক্তরাষ্ট্র প্রমাণ করলো। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে, যদি তাই হয়, ইরান এখন কিসের উপরে ভিত্তি করে তারা তাদের সংগ্রামটি বা যুদ্ধটি চালিয়ে যাবে? তারা চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিতে। আমরা যেটা জেনেছি যে, বা এটা তো
গেস করা যাচ্ছিলই যে ইরানের শত্রু তো আহ আহ, সৌদি আরব, এটি ঐতিহাসিক সত্য। হুম। এবং সেই জায়গা থেকে সৌদি আরব বারবার বলার চেষ্টা করছিল সাম্প্রতিক সময়ে যে ইরানকে আক্রমণের জন্য সৌদি আরবের ভূমি ব্যবহার করা যাবে না, কিন্তু খুব গোপনে কিংবা সংগোপনে আহ ট্রাম্পের কানে কানে কিংবা ইসরায়েলের সাথে তারা এ ধরনের কথাবার্তা বলছিল যে এই মুহূর্তে ইরান আক্রমণ না করলে ভুল করবে যুক্তরাষ্ট্র। অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, কুয়েত বলি, বাহরাইন বলি, সিরিয়া বলি, মিশর বলি, মধ্যপ্রাচ্য ভিত্তিক রাষ্ট্রগুলোর ভূমিকা কি হবে এই মুহূর্তে, তারা কোন দিকে দাঁড়াবে? আসলে আলী খমেনিকে যে হত্যা করা হলো, বা ইরানের যে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে বেশ অনেক বছর ধরে, এটার জন্য মধ্যপ্রাচ্যের এই শেখ বংশগুলো দায়ী। এরা যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহায়তা করেছে বিভিন্ন সময়, এবং আজকের ঘটনাতেও এদের আমি বলবো সায় পরোক্ষ ইন্ধন আছে। কিন্তু ইরান যে কৌশল নিয়েছে সেটা কিন্তু ওদের জন্য একটা চ্যালেঞ্জ। দুবাই, কাতার, অন্যান্য দেশেও তো ইরান হামলা চালাচ্ছে। ফলে এখন ইরান ওদের শান্তি বিঘ্নিত করবে, ইরান ওদের শান্তিতে থাকতে দেবে না। ফলে ওদেরও ব্যবসা বাণিজ্য ইত্যাদি বা ক্ষমতার নিশ্চয়তার জন্য নির্বিঘ্ন থাকতে ওরা যুক্তরাষ্ট্রকে বলতে বাধ্য হবে এই যুদ্ধ থামানোর জন্য। ইরান এই কৌশল নিয়েছে, কতটা সফল হবে সেটা আমরা আরো দু একদিন পরে বুঝতে পারবো। কিন্তু ইরানের এখনকার কৌশল এটাই, সে শেখদের শান্তিতে থাকতে দেবে না। মানে আমরা কি বলতে পারি যে ইরান এই মুহূর্তে পুরোপুরি একা? হ্যাঁ, ইরান এই মুহূর্তে একা। তবে চীন হয়তো তাকে গোয়েন্দা তথ্য দিয়ে বা কূটনীতিক ভাবে সহায়তা করছে, বা রাশিয়াও সেটা করবে, কিন্তু যুদ্ধের ময়দানে তো সে একা। তার মানে সরাসরি যুদ্ধ বলতে যা বোঝায় যে সরাসরি ইরানের হয়ে যুদ্ধে লিপ্ত হওয়া, এই মুহূর্তে চীন রাশিয়ার সেই ধরনের সম্ভাবনা নেই। সরাসরি যুদ্ধে চীন কখনো লিপ্ত হবে না। চীনের এটা নিজস্ব নীতি। যুক্তরাষ্ট্রের সাথে আপাতত ওরা কোনো সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না। কিন্তু অবশ্যই ইরানকে তারা বিভিন্নভাবে সহায়তা দিবে বা দিচ্ছে। সেটা হতে পারে জাতিসংঘে কূটনীতিক পরিসরে, বা ইন্টেলের ক্ষেত্রে, গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে তারা সহায়তা দিচ্ছে, এরকম হতে পারে। রাশিয়ার ক্ষেত্রেও সেটা হয়তো হতে পারে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে এবং সেটি বন্ধ করে দেওয়ারও একটা আম, আশঙ্কা থাকতে পারে। যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, সেক্ষেত্রে সারা বিশ্ব অর্থনৈতিক অভিঘাতটা কেমন পড়তে পারে? যদিও আলোচনাটি খুব বিস্তারিত হওয়া দরকার, তারপরে সংক্ষেপে যদি আপনার কাছে শুনি। মানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল পরিবহনে প্রায় 20 ভাগ হয়। ফলে একটা প্রতিক্রিয়া তো হবেই। হুম, হুম। আর যেমন চীনের ক্ষেত্রে আমি বলবো একটা বড় মানে খারাপ প্রভাব পড়বে, কারণ ইরানের 80 ভাগ তেলের আমদানিকারক চীন। ট্রাম্পের এই হামলার পেছনে চীনও একটা পরোক্ষ টার্গেট। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তাই ছিল। ট্রাম্প চীনকেও টার্গেট করেছে। ইসরায়েলের অবশ্য ভিন্ন বিবেচনায় কাজ করছে। ফলে বিশ্বের তেল বাজারে তো দাম ভেনেজুয়েলার হামলার পর থেকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পর থেকেই তেলের দাম বাড়ছে, এবং আজকের ঘটনা বা কালকের ঘটনার পরে দাম আরো বাড়বে। এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানেই কিন্তু জিনিসপত্রের পণ্যের দাম বেড়ে যাবে। ফলে দেশে দেশে এর একটা প্রতিক্রিয়া হবে। আমাদের দেশেও আজ হবে না, সময় নিয়ে হবে। এবং বাংলাদেশের আমি বলবো যে ক্ষতিটা বড় হবে, কারণ মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসী শ্রমিক তো আমাদের কাজ করে, অনেকে হুম, হুম। যেতে চায়, অনেকে আসতে চায়। আসা যাওয়া সব মিলিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং দুবাইয়ের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে ওই অঞ্চলে, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এখন। আমি একটু শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যে উত্তরটা নিয়ে আমরা শেষ করবো, সেটা হচ্ছে যে তাহলে ইরান যদি একা হয়ে থাকে এবং মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলার মতন এক ইরানই ছিল, এটি আমাদের অনেকেরই ধারণা। আসলে বিষয়টি কি তাই? যদি তাই হয়ে থাকে, তাহলে একে একে যেভাবে ইরানের উপর আঘাত পড়ছে, সেই জায়গা থেকে মুসলিম বিশ্বের মানে কাউন্টার দেওয়ার মতো তার কেউ রইল না, এই কথাটা আমরা বলতে পারি কিনা? না, আমি এখানে একটু ভিন্নভাবে বলতে চাই। মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের সরাসরি যুদ্ধটা ইরানের দিক থেকে একটা সামরিক ভুল। মানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে তো তারা পারবে না, বা পারার হুম, কোনো কারণ নাই। ইরানের প্রয়োজন মধ্যপ্রাচ্যে আরো মিত্র,
সেইটা খুঁজে পেতে হবে, বা ইরান এখন যে কৌশল নিয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাধ্য করা যে ওরাই যেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতিতে রাজি করায়। মানে ইরানের সামনে এই দুটো কৌশলই আছে। সরাসরি যুদ্ধটা ইরানের জন্য আমি বলবো ভুল কৌশল আর কি। এবং ইরানের ইরান তো কিছু সামরিক ভুল করেছে, সেটা হলো গাজা, লেবানন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রক্সি যুদ্ধে, ছদ্ম যুদ্ধে জড়িয়ে পড়েছিল তারা। ফলে তাদের সামরিক শক্তি অনেক বিস্তৃত হয়ে পড়েছিল। এইটা ওরা তো পরে সামাল দিতে পারেনি। সোলেমানি মারা যাওয়ার পরে ওরা আর এগুলো সমন্বয় করতে পারেনি। এগুলো ওদের জন্য অপচয়মূলক ছিল। বা সিরিয়ার আসাদ গভর্নমেন্টকে ওরা রক্ষা করতে যেও প্রচুর মানব সম্পদ হারিয়েছে। ওই সামরিক কৌশলটা ভুল ছিল তাদের। আর আসলে ইরানকে নানা দিক থেকে যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে দুর্বল করছে অবরোধ দিয়েও। ফলে ইরান একদিকে অবরোধের ফলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, আবার সামরিকভাবে নানা দিকে ছদ্ম যুদ্ধে লিপ্ত হতে যেও সে তার জনবল হারিয়েছে। এরকম একটা নানা কিছু ভুলও হয়েছে ইরানের আর কি। তাহলে বলছিলেন যে যুক্তরাষ্ট্রেরও ভুল এটা, আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যাকাণ্ড ঘটনা যে ঘটালো যুক্তরাষ্ট্র, সেটি যুক্তরাষ্ট্রের জন্য ভুল। তাহলে ভুলটা কোন দিক থেকে যুক্তরাষ্ট্রের? ইরান তো ক্রমান্বয়ে আরো দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠলো। হ্যাঁ, কিন্তু ইরান দুর্বল হয়ে যাবে, কিন্তু ইরানে যে রেজিম পাল্টানো বা একটা নতজানু সরকার বসানো, সেইটা সম্ভবত যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। দ্বিতীয়ত, ইরান যদি তার মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলোয় হামলা অব্যাহত রাখতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রকে কিন্তু ইরানের সাথে একটা আলাপ আলোচনায় আবার ফিরতে হবে। তো সেইটা যুক্তরাষ্ট্রের জন্য তো একটা শিক্ষা হবে, বাজে শিক্ষা হবে। তখনও আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার শহীদী মৃত্যুর খবর তখনও আসেনি। কিন্তু আমার মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল ইরানের কথা, আর মনে হচ্ছিল যে আমেরিকার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের কবলে আমরা বাংলাদেশ কোন পর্যায়ে আছি। আমাদের দেশে সেই মার্কিন ডিপ স্টেট, তারপর আমাদের দেশের আলী রিয়াজ, আমাদের দেশের খলিলুর রহমান, আমাদের দেশের সেন্ট মার্টিন, আমাদের দেশের 24শে যে আগস্ট, জুলাই আগস্ট বিপ্লব, এরপর এত কিছু। মানে আমেরিকা যদি আমাদেরকে আসলে টার্গেট করে ইরানের মতো করে, ভেনেজুয়েলাদের মতো করে, তাহলে আমাদের আসলে কি করার আছে? আমরা পুতুল হব? মানে আমেরিকার যে পুতুল, সেটা কিভাবে হব? তার থেকে উল্লেখযোগ্য কোনো মডেল নেই। ধরুন সৌদি আরব, তারা আমেরিকার পুতুল, কিন্তু তাদের নিজের স্বার্থ আছে, বৃত্ত আছে, কিন্তু পুতুল হলেও পুতুলের সঙ্গে আমেরিকা কথা বলে। কিন্তু আমাদের সঙ্গে আমরা যদি পুতুল হয়ে গেলে, আমাদের সঙ্গে আসলে ফুটবলের মতো করে আমাদেরকে লাথি মারবে, গুঁতো মারবে। তো এই জিনিসগুলো আসলে খুব চিন্তা করছিলাম, ভীষণভাবে চিন্তা করছিলাম। এর মধ্যে আজকে সকালবেলা প্রথমে খবর জানলাম যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এরপর জানতে পারলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা, তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি শুধু নিজে শহীদ হননি, তার জামাতা এবং নাতি তারাও শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের সঙ্গে আমার যতটুকু জ্ঞান আছে, গরিমা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি সবসময় ইরানিয়ান কালচারের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী। ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি জানি যে সেই আলেকজান্ডারেরও কয়েকশো বছর পূর্বে, অন্ততপক্ষে 250 বছর পূর্বে, সেখানে প্রথম একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন সাইরাস দ্য গ্রেট, যাকে তৃতীয় সাইরাস বলা হয়। সাইরাসের পরে তার মেয়ের জামাতা দারায়ুসের পরে জার্কশেস, এরা সবাই মহান শাসক ছিলেন। এবং জার্কশেসের জামানাতে কিন্তু ইরান ইউরোপ আক্রমণ করেছিল এবং পুরো ইউরোপ দখল করে ফেলেছিল। এবং ওই সময়টাতে যে ম্যারাথনের যে আমরা দৌড় বলি, ওই সময়টাতে ম্যারাথনের যুদ্ধটা হয়েছিল। এরপর থেকে ইরান এই পৃথিবীর রাজত্ব বা রাজনীতি নেতৃত্ব দিয়েছে।
কন্টেম্পোরারি পৃথিবীতে অনেক বড় বড় বাদশা আসছে, অটোমান ডাইনেস্টি আসছে, ইউরোপ আসছে, আমেরিকা আসছে, কিন্তু ইরান তার আপন যোগ্যতা বোধে নিজেদের রাজনীতি, নিজেদের যে আভিজাত্য, এই জিনিসগুলো তারা বজায় রেখেছে। এখানে একটা বিষয় হলো যে ইরানের সাথে অন্য জাতিগোষ্ঠীর যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি একটা ইতিহাসের ডকুমেন্টারি দেখতেছিলাম কিছুদিন আগে। সেটা ছিল দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ গাওগিমেলা। অর্থাৎ ইরানের সঙ্গে ইরানের যে তৃতীয় দারায়ুস ছিলেন, তার সঙ্গে আলেকজান্ডারের একটা যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডারের সৈন্য সংখ্যা ছিল মাত্র 40,000, আর তৃতীয় দারায়ুসের সৈন্য সংখ্যা ছিল অলমোস্ট 3 লাখ। কিন্তু যুদ্ধে আলেকজান্ডার বিজয়ী হয়েছিলেন, কিন্তু বিজয়ী হওয়ার পরেও আলেকজান্ডার কিন্তু ইরানে টিকতে পারেননি। তিনি ইরানিদের প্রতি রাগে ক্ষোভে ইরানের যে রাজধানী, তৎকালীন রাজধানী পার্সিপোলিস, পৃথিবীর একমাত্র তখন কসমোপলিটন শহর, সেই পার্সিপোলিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার তিনি করে দিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি জেরুজালেম চলে গিয়েছিলেন, সেখান থেকে ব্যাবিলন চলে গিয়েছিলেন, সেখান থেকে মিশরে চলে গিয়েছিলেন। তো এই যে আলেকজান্ডারের যে ইতিহাস, সেই ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে পৃথিবীর অনেক দেশ আলেকজান্ডারের ইতিহাস নিয়ে গর্ব করে। তারা যেখানে যেখানে গিয়েছে, যে যে রাষ্ট্র বা রাজ্য আলেকজান্ডার জয় করেছে, সেখানে আলেকজান্ডারকে কেন্দ্র করে একটা আদিক্ষেত্র আছে। যেমন মিশরে তিনি অবতরণ করেছেন যে শহরে বা যে পোতাশ্রয়, সেটির নাম এখন ভূমধ্য সাগরের তীরে আলেকজান্দ্রিয়া। এখনো পর্যন্ত আলেকজান্দ্রিয়া ইতিহাসে বিখ্যাত। তারপর তিনি আফগানিস্তান দখল করেছিলেন। আফগানিস্তানের তৎকালীন নাম ছিল ব্যাকটেরিয়া। আফগানিস্তানের যে রাজকুমারী রোকসানা, তিনি সেই রোকসানাকে বিয়ে করেছিলেন। এটা কিন্তু আফগানিস্তানের ইতিহাসের একটা হেরিটেজ, এখনো আফগানিস্তান সেটা স্মরণ করে। কিন্তু ইরান একটা জাতি যে আলেকজান্ডারকে তাদের পুরো ইতিহাস থেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, আলেকজান্ডার যেই যেই পথ দিয়ে গিয়েছেন, সেই সেই পথে এখনো পর্যন্ত মানুষ ঘৃণা প্রকাশ করে যে এই জায়গাতে আলেকজান্ডার গিয়েছে। এবং আলেকজান্ডারের এই পুরো সময়টিতে একজন ইরানিয়ান বেইমানি করেনি তার মাতৃভূমির সঙ্গে। ইরান কেবলই মাত্র যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি যে ইরান দখল করেছিলেন, শুধুমাত্র মুসলমানদের সঙ্গে, মুসলমান ধর্মের সঙ্গে ইরানের যে জাতিগোষ্ঠীর এটা একটা অ্যাডাপশন হয়েছে। এর বাইরে ইরান কখনো কোনো জাতিগোষ্ঠীর সঙ্গে তারা অনেকটা নেকড়ের মতো কখনো আত্মসমর্পণ করেনি, কখনো একীভূত হয়নি, কখনো বিদেশি কোনো কালচার দ্বারা, রাষ্ট্র ক্ষমতা দ্বারা কখনো তারা বশীভূত হয়নি। এমনকি যে হালাকু খান, তিনি ইরান দখল করেছিলেন। তো সেই হালাকু খান একটা সময় ইরানে থেকে গেলেন, তিনিও মুসলমান হয়ে গিয়েছিলেন এবং তার বংশবৎ পরবর্তীতে যে চাইনিজ ডিসেন্ট তারা ছিলেন, সেই মঙ্গল যে তাদের যে রক্তের যে লাইন ছিল, ব্লাড লাইন ছিল, সেটা বাদ দিয়ে তারা সেই পারস্যের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের যে বংশের নাম তারা লিখেছিলেন ইলখানি বংশ। এবং সেই ইলখানি বংশ ইরান, তুরস্ক, মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র, রাশিয়ার একটা বিরাট অংশ তারা দীর্ঘদিন যুগপৎভাবে আলাদা আলাদাভাবে শাসন করেছে। সেই হলো ইরানি কালচার। তো সেই কালচারে নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে। আর অভিশপ্ত ইহুদি রাষ্ট্র, যারা আসলে 70-80 সর্বোচ্চ 100 বছর তারা পৃথিবীকে রাজত্ব করতে পেরেছে, 100 বছর পরে প্রকৃতির অমোঘ নিয়মে তাদের ধ্বংস হয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী যদি ইবনে খালদুনের সেই নিয়ম অনুযায়ী ধরেন, তার 1945 সনের পরে ইসরায়েল রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, তারা বড় জোর সেই 2045 সন পর্যন্ত তাদের রাষ্ট্রীয় অস্তিত্ব থাকবে। এরপর একটা সময় আসলে ইসরায়েল রাষ্ট্র থাকবে না, সেটা দাজ্জালের মাধ্যমে হোক কিংবা ইমাম মাহাদির মাধ্যমে হোক, এটা অব্যবহিত একটা পরিণতি ডেকে নিয়ে হবে। তো এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতি আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি গুছিয়ে কথা বলতে পারছি না। যারা এই লাইভে আছেন আমার সঙ্গে, আমি তো দেখি কারা কারা আছেন, কি কি
মন্তব্য করছেন। আপনারা 533 জন আমার সঙ্গে আছেন এই মুহূর্তে। ফালতু বা আবেগী বক বক একজন বলছেন, হ্যাঁ ভাই আপনি গালাগালি করেন, যা কিছু বলেন, আবেগ দেখাবই, যতক্ষণ অ্যাজ লং অ্যাজ আমি মুসলিম আমাকে আবেগ দেখাতে হবে। আপনার কি মনে হয় স্যার পরাজয় মেনে নিবে? আজ আমি অনেক শোকাহত। তারপর শেষে ইরান কি প্রতিশোধ নেবে নাকি পরাজয়? সরি ভুল করে আপনার কন্টেন্ট চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি কি লাইভ করছেন? ইয়েস রামি, লাইভ করছে, আগের রেকর্ড নয়। প্রথম কমেন্ট কান্না পাচ্ছে স্যার, হাই রবি একজন বলছেন। ধন্যবাদ। এখানে যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধ হয়তো ইরান যাকে বলা হয় পরিবেশের কারণে টিকতে পারবে না। আই ডোন্ট নো। এই কারণ হলো যে এর আগেও আমেরিকার যে আধিপত্য ইরানে ছিল, বহুকাল ছিল। সেখানে এই যে রেজা শাহ পাহলভি, তার বাবা তিনি ছিলেন, তারপরে আবার এখন সেই রেজা শাহ পাহলভি যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার ছেলে আমেরিকাতে বসে আছে, তিনি নিষ্পিস করছেন আসার জন্য। এটা ধরেন এই শতাব্দীর ইতিহাস। তো এভাবে আসলে বহুবার হয়েছে, কিন্তু এই বর্তমান যুগে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হবে যে ইতিমধ্যে আপনি দেখেন যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, এবং সেই ইরানের হরমুজ প্রণালী বন্ধ যদি আগামী 15 দিন থাকে, 1 মাস থাকে, বিশ্বের পুরো যে জ্বালানি সিকিউরিটি, সেই জ্বালানি সিকিউরিটিটা তছনছ হয়ে যাবে। এবং আমাদের দেশে এই যে পেট্রোলের জন্য, ডিজেলের জন্য, এলএনজির জন্য আমরা রীতিমতো হাহাকার করতে থাকি। এখন আমাদের দেশে যে সকল জ্বালানি আসে, চোরাপথে তার একটা বিরাট অংশ ইরান হয়ে আসে, আর এর বেশিরভাগ একটা অংশ মধ্যপ্রাচ্যের যে সকল দেশ থেকে আমরা জ্বালানি সংগ্রহ করি, অথবা আমরা যে সকল দ্বিতীয় বা তৃতীয় যে মাধ্যম থেকে জ্বালানি সংগ্রহ করি, তারা সবাই হরমুজ প্রণালী ব্যবহার করে এই জ্বালানির যে বাজার, বিশ্ব বাজার তারা নিয়ন্ত্রণ করে। এখন এই হরমুজ প্রণালী যদি 15 দিনের জন্য বন্ধ হয়, জ্বালানির দাম কোন পর্যায়ে পৌঁছে যাবে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে যদি এই যে ইরান যেভাবে এখন পাগলের মতো আক্রমণ করছে, তার পার্শ্ববর্তী দেশ কাতার, তারপর ইরাক, এরপর বাহরাইন, এরপর সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরব, সেখানে তারা আক্রমণ চালাচ্ছে। এবং এগুলো তাদের যে স্বল্প মাত্রার মিসাইল যেগুলো অব্যবহৃত করে রয়েছে, এই মিসাইলের আঘাতে কাতারকে তছনছ করে দেওয়া সম্ভব, দূরপাল্লার মিসাইল লাগবে না। এবং ইরান যখন তাদের যারা রেভলিউশনারি গার্ড, যারা ইরাক যে ভুল করেছে, সেই ভুল যদি তারা না করে, তারা যদি শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে তাদের যে মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলো যদি তারা একের পর এক তারা আক্রমণ করতে থাকে, পার্শ্ববর্তী দেশ সময় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র চেঞ্জ হয়ে গেল। এক। দ্বিতীয়ত হলো যে তারা পার্শ্ববর্তী কুয়েত, ইরাক এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, তাদের সীমান্ত যে দেশগুলো আছে, সেই জায়গাতে যদি তারা স্থল বাহিনীর অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এটা রীতিমতো গৃহযুদ্ধে রূপান্তরিত হবে। এরপর ইরানের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, হুতি রয়েছে, তো এই সংগঠনগুলো যদি এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা আবার সেই গেরিলা যুদ্ধ শুরু করে, তাহলে এই পুরো মধ্যপ্রাচ্যের একটি রাজপ্রাসাদ অক্ষত থাকবে না। অন্যদিকে মুসলিম যে সেন্টিমেন্টটা রয়েছে, আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির এই হত্যাকাণ্ডের পর ইরানের পাকিস্তানের যা শিয়া মুসলিম সম্প্রদায় রয়েছেন, তারা সেই মার্কিন কনসুলেট অফিস সেটা আক্রমণ করেছেন। তো মার্কিন কনসুলেট অফিস আক্রমণ করেছেন, এটা যদি বাধে থাকে, এটা যদি এশিয়ার অন্যান্য দেশগুলো, মুসলিম দেশগুলোতে এই ঘটনাটা ঘটতে থাকে, অর্থাৎ ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, এমনকি আমাদের দেশে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, এইগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংশ্লিষ্ট রাষ্ট্র সমূহের নেই। এবং এই একটা হযবরল অবস্থার মধ্যে এখন এমনিতে ইউরোপ এবং আমেরিকা তারা অনেকটা অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। এই 3-4 দিন আগে টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখছিলাম যে একজন
যাকে বলা হয় ফিনল্যান্ডের অধিবাসী, তিনি বাংলাদেশে চলে এসেছেন। তো তিনি স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে দীর্ঘদিন ফিনল্যান্ডে থাকতেন। তো এয়ারপোর্ট থেকে জিজ্ঞেস করা হলো যে আপনি ফিনল্যান্ড থেকে চলে এলেন কেন বাংলাদেশে? তিনি বললেন যে ওখানকার অর্থনৈতিক অবস্থা এমন খারাপ যে একজনের ইনকাম দিয়ে পরিবার পরিজন মেনটেন করা সম্ভব না, এই জন্য অনেক আগে আমি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে দেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন পরিস্থিতি এত খারাপ হয়েছে যে আমি একা থাকবো এবং নিজের উপার্জন দিয়ে নিজের পেট চালাবো, এই অবস্থা এখন ফিনল্যান্ডের নেই। যদিও ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, সবচেয়ে অর্থনৈতিকভাবে একটি সুসংহত দেশ, কিন্তু সেই দেশের এই 3-4 দিন আগে খবর হলো এটা। তো এর উপর যদি ইরানের এই যুদ্ধ, আমেরিকার এই যুদ্ধ ইউরোপের বাজারের উপর ছাপ পড়ে, আমাদের গার্মেন্টস ব্যবসা কি হবে, আমাদের এক্সপোর্টের কি হবে, আমাদের আমদানির কি হবে? আমাদের এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং একমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মুহূর্তে 1 কোটি লোক যারা কাজকর্ম করছেন, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্সের উপরে কিন্তু সরকার টিকে আছে। আমাদের লোকাল অন্য কোনো আয় রোজগার নেই। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই যদি যুদ্ধ চলতে থাকে দীর্ঘমেয়াদে, সেক্ষেত্রে আমাদের ওখানে যারা প্রবাসী ভাই আছেন তারা সেখানে সুখে শান্তি থাকতে পারবে না। তাদের অনেকের বেতন ছাড়া সেখানে কাজ করতে হবে, অনেকে চলে আসতে হবে, এবং আমরা এমনিতেই মানে প্রায় 23 লক্ষ কোটি বা 23.5 লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে আছি। শেখ হাসিনার জামানাতে যে ঋণ ছিল, সেই ঋণ গত 17 মাসে কি পরিমাণে যে বেড়েছে এবং আমাদের রিজার্ভের অবস্থা যে কি হয়েছে, এটা আমরা আসলে কেউ বলতে পারি না। তো তার উপরে যদি আবার এই যুদ্ধ প্রলম্বিত হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকার এই দায় কিভাবে মেটাবেন? তিনি তো সবের মাত্র 17 বছর করে আসলেন, এখনো প্রশাসন বলেন, জনগণ বলেন, তার সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্কটা ওইভাবে হয়নি। একেবারে যাকে বলা হয় বাসর, যাকে বলা হয় স্বপ্ন বাসরও না, ঠিক অনেকটা হানিমুন পিরিয়ড চলছে, ফার্স্ট নাইট সরকারের। এখনো পর্যন্ত জামাতের ক্ষমতা, এখনো পর্যন্ত বিএনপির ক্ষমতা, এখনো পর্যন্ত সেই সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতা, এটা একটা ভারসাম্য তৈরি হয়নি। এখনো পর্যন্ত এনসিপি বুঝতে পারছে না যে ক্ষমতা কি তাদের হাতে আছে নাকি জনাব তারেক রহমান সাহেবের হাতে আছে। সেনাবাহিনী